যারা বক্সিং ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা ঘটনা ঘটে গেছে 18 এপ্রিল বসুন্ধরা স্পোর্টস সিটির জালকান ইনডোর এরেনাতে। জালকান ইনডোর এরেনাতে যেই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে জেডএফসি চ্যাম্পিয়নশিপ সিজন 1, এখানে 3টা ক্যাটাগরি ছিল, মুই থাই, MMA এবং বক্সিং। এই 3টা নিয়ে দুর্দান্ত একটা ইভেন্ট এবং সেটা মোটামুটি বেশ সাড়া ফেলেছে। এবং এখানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন দাসলেয়ার রাশেদ নামে তিনি পরিচিত, মূলত মোহাম্মদ রাশেদ, কিন্তু তার রিং নেম দাসলেয়ার রাশেদ, এবং তিনি এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন WMO-তে, অর্থাৎ ওয়ার্ল্ড মুইথাইয়ে তিনি এশিয়ান চ্যাম্পিয়ন, এবং এটা বাংলাদেশের আর কারো এই অর্জনটা নেই। আজকে তার সাথে কথা বলবো, তাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। রাশেদ ভাই, দেখতে পাচ্ছি আপনার যে অর্জন সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে নিশ্চয়ই অনেক বেটার ফিল করছেন। সো এটা হচ্ছে আমার WMO বেল্ট। এটা আমার লাইফের সোফার সবচেয়ে বড় ফাইট ছিল এবং এই ফাইটের মাধ্যমে আমি এশিয়ান চ্যাম্পিয়ন হই এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমার র্যাঙ্কিং হচ্ছে এখন নাম্বার 30। এর আগে আপনাকে ইন্টারভিউ করেছিলাম, সেবার আপনি শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলেন, আপনার সেটা অ্যামেচার ছিল। এবার আপনি প্রফেশনাল খেলেছেন, আর সেটা ছিল অ্যামেচার। অ্যামেচার এবং প্রফেশনের মধ্যে ডেফিনেটলি অনেক তফাৎ রয়েছে, তবে তার আগে এই মুই থাইটা কি সেটা একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু সংক্ষেপে বলছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সো মুই থাই এটা হচ্ছে থাইল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট। এখানে হচ্ছে বক্সিংয়ে যেমন হচ্ছে শুধু পাঞ্চেস থাকে, বাট মুই থাই হচ্ছে আপনার পাঞ্চেস, কিকস, এলবোজ, নিজ এবং ক্লিঞ্চিং থাকে। সো ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট একটা স্পোর্ট আমি বলবো। এইটার জন্য তো আপনাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে, এবং আপনি যাকে হারিয়েছেন উনিও শক্তির পরীক্ষা দিয়েই এখানে এসছেন এবং তিনি অনেক কোয়ালিফাইড। তার সম্পর্কে যদি একটু বলতেন, তার সাথে যখন আপনি যে রিংয়ে ওঠেন তার আগে আপনার মেন্টাল প্রিপারেশনটা কেমন ছিল? এমনি তো প্রিপারেশন ছিল লম্বা সময়, মেন্টাল প্রিপারেশনটা কেমন ছিল? সো ফাইটের আগে সবসময় হচ্ছে নার্ভাস লাগে, নার্ভাস লাগারই হচ্ছে নর্মাল। আমার ওপোনেন্ট হচ্ছে সিংথং সোর সিঙ্গু, ওর ফুল নেম। ও একজন ভেটারান বক্সার ছিল, অ্যান্ড দেন ও মুইতে ফাইট করে। ওর 50+50 মতো হচ্ছে ও ফাইট করেছে। আর আমার হচ্ছে এর আগে হচ্ছে আমি অ্যামেচার ফাইট করেছি 5টা, আর এটা হচ্ছে আমার সেকেন্ড প্রো মুইতে ফাইট ছিল। সো এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি অনেক পিছনে পড়ে আছি। এইটা কেন, এই যে বলেন এক্সপিরিয়েন্সের দিক থেকে পেছনে পড়ে আছেন, এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমি ট্রেনিং করছি হচ্ছে 14-15 বছর ধরে, বাট এর আগে হচ্ছে আপনার এই বাংলাদেশে এরকম কোনো ফ্যাসিলিটি ছিল না যারা রেগুলার ইভেন্ট করবে। এই জিএফসি জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ এরকম কোনো ছিল না যারা কনসিস্টেন্টলি হচ্ছে এরকম ইভেন্ট করবে দেশে। সো এই কনসিস্টেন্ট ইভেন্টের মাধ্যমে অনেক বড় বড় ফাইটার তৈরি হয়ে আসে। এখন কি একটু আশার আলো দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা স্পোর্টস সিটিতে এরকম একটা ফ্যাসিলিটিস আছে যেখানে আপনারা সব ধরনের এবং এশিয়ার একদম টপ নচ একটা জায়গা, যেখানে জুলকান ইনডোর এরেনা, এইটা নিয়ে আসলে কি বলবেন? আপনি তো অনেক জায়গায় পার্টিসিপেট করেছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, এর আগে 5টা মেজরে আপনি পার্টিসিপেট করেছেন। সো এটা আপনার কাছে কেমন লেগেছে? কোনো ডিফারেন্স কি খুঁজে পেয়েছেন? 100% ডিফারেন্স তো অবশ্যই আছে। সো এই যাবৎকালে আমার মনে হয় না আমরা যেই ফাইট ক্যাম্পটা করেছি, বাংলাদেশের কোনো ফাইটার বাংলাদেশে এরকম ফাইট ক্যাম্প করতে পেরেছে। আমাদের ট্রেনিং বেস্ট ছিল, আমাদের থাই কোচ এক্সপিরিয়েন্স ভেটারান ওয়ান চ্যাম্পিয়নশিপের ফাইটারদের সাথে সে কাজ করেছে, এখন সে আমাদের সাথে কাজ করছে। তারপর আমাদের রিকভারির জন্য গোলস জিম আছে, ওয়েটসের জন্য গোলস জিম আছে, গোলস জিমের স্পা পুল ওয়ার্ল্ড ক্লাস। সো আমাদের ট্রেনিং ক্যাম্প হচ্ছে সুপারব ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন করা যাবে না। সো এসবের জন্যই মনে হয় যে আমি আমার ফাইটটা এত তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আপনার রিংয়ের সেই পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। আপনার ফাইনাল যে রাউন্ডটা ছিল এবং যেখানে আপনি জিতলেন এবং এশিয়ার নাম্বার 1 হলেন, সেটা নিয়ে একটু বলবেন যে এটার প্রিপারেশনটা কত দিনের ছিল এবং কেমন প্রিপারেশন নিতে হয়েছে আপনাকে, কতটা হার্ড ছিল? ট্রেনিং ক্যাম্পটা অনেক ব্রুটাল ছিল। আমাদের থাই কোচ সে অনেক পুশ করে আমাদেরকে। সো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার চিন্তা করতে হতো যে আজকের দিনটা সার্ভাইভ করতে পারবো নাকি তার ট্রেনিংয়ে। আমাদের প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমাদের ডেইলি হচ্ছে 14 কিলোমিটার হচ্ছে দৌড়াতে হয় সপ্তাহে 6 দিন, আর একদিন হচ্ছে 1 কিলোমিটার সুইমিং পুলে হচ্ছে সুইমিং করতে হয়। এই প্রত্যেকদিন দৌড়ায়, তারপর হচ্ছে ফোনের অ্যাপ দিয়ে তাকে হচ্ছে আপডেট দিতে হতো, সেটা চেক করতো। সে যদি আমরা না করতাম বা মিস করতাম, দেন আমাদের উপরে দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা যেত। আপনাকে বলা হয় বাংলাদেশের এই মুই থাইয়ের পোস্টার বয়, এবং খুব বেশি নাই, আমি যতটুকু জানি আপনারা হাতে গোনা কয়েকজন এই মুই থাইটা বাংলাদেশে মানে পরিচিতির ব্যাপারে কাজ করছেন, আপনারা খেলছেন এটা বেশ কয়েক বছর ধরে। সেই জায়গায় আসলে বাংলাদেশে এটার সম্ভাবনা কতটুকু আছে? বাংলাদেশের মানুষরা, যে বাংলাদেশের পার্টিসিপেন্টরা যে এটাকে প্রফেশন হিসেবে নেবে,
বা প্রো হিসেবে তারা নাম লিখাবে, কেন করবে সেটা, কেন তারা আসবে মুই থাইতে? বাংলাদেশের এটার ফ্যাসিলিটি এত ভালো ছিল না। বসুন্ধরা গ্রুপের মতো বড় গ্রুপ যখন এই ইনিশিয়েটিভটা নিয়েছে, আমাদের এখানে যে স্টেডিয়ামটা আছে ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম, আমাদের প্ল্যান হচ্ছে প্রতি বছরে 3টা করে 4টা করে ইভেন্ট করা। সো এরকম রেগুলারলি যদি ইভেন্ট হয় তাহলে এখান থেকে অনেক ফাইটার বের হয়ে আসবে, ফাইটার হওয়া এই জিনিসটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারবে। না, আমরা দেখেছি আমাদের অ্যামেচার বক্সিং যেটা, সেখান থেকে তো আসলে পরবর্তী যেগুলো আস্তে আস্তে স্টার্ট করা, সেটা তো বহুদিন ধরে আছে, কিন্তু আমি বলছি যে তারা আসলে এটাকে প্রফেশন হিসেবে নিবে, কতটুকু উপকৃত হবে, তাদের আসলে এটা প্রফেশন হিসেবে কতটুকু আসলে তারা নিতে পারবে, সেই জায়গাটা কেমন দেখছেন, সেই হোপটা কেমন দেখছেন? আমি তো হচ্ছে এই ইভেন্টটাতে জিএফসি জুলকানে আমাদের যেই ফাইট ইভেন্ট হয়েছিল, সো এখান থেকে আমারটা হচ্ছে মেইন ইভেন্ট ছিল আমার ফাইটের জন্য। সো এখান থেকে আমি যেই প্রাইজ মানিটা পেয়েছি, ইট ওয়াজ প্রিটি হ্যান্ডসাম অ্যামাউন্ট। তার এরপর আবার আমার স্পন্সর ছিল, সো ওখান থেকেও আই গট সাম গুড অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড সো আপনি যদি লাইক ইফ ইউ স্টে ইন দ্য গেম, ট্রেন হার্ড, ইফ ইউ গিভ লাইক 100% অফ ইয়োর সেলফ, তাহলে এই এরা আরেকটা বেনিফিটের কথা বলছেন না, সেটা হচ্ছে নিজেকে ফিট রাখা যায়। নিজেকে ফিট রাখা যায়, সেলফ ডিফেন্স। সো এসব হচ্ছে ইট গোজ হ্যান্ড বাই হ্যান্ড। এখন আপনার রিংয়ের হিসাব ফিরে আসি, আপনি যখন ফাইনাল কিকটা দিচ্ছিলেন, আপনি কি ভেবেছিলেন যে দ্যাট ওয়াজ দ্য ফাইনাল কিক অ্যান্ড ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন? না, আমি ভাবিনি। সো আমি ওকে যখন লাইক লো কিকটা করলাম, ও যখন পড়ে গেল, সো আমি পিছনে চেক করতে করতে যাচ্ছিলাম যে ও আবার উঠে দাঁড়াবে নাকি, আমি সেলিব্রেট করবো নাকি না। তো আমি যখন আমার কর্নারে গেলাম তখন আমি ওকে স্ক্যান করতেছিলাম যে ও উঠে দাঁড়াবে নাকি। পরে যখন ওর চেহারার দিকে তাকালাম, লাইক হি ওয়াজ ইন শিয়ার পেইন, ঠিক আছে, কান্নাকাটি করতেছে এরকম অবস্থা। সো ওটা দেখে হচ্ছে আমি লাইক শিওর হই যে ও 8 কাউন্ট সার্ভাইভ করতে পারবে না, তখন হচ্ছে আমি সেলিব্রেট করা শুরু করি। হাউ ওয়াজ দ্য ফিলিং দ্যাট টাইম? সো ফিলিংটা অবশ্যই ভালো ছিল, ফাইটটা একটু টাফ হলে আর একটু ভালো লাগতো। এখন এই যে আপনি এশিয়ান নাম্বার 1 হলেন, নিশ্চয়ই এখন আপনার দিকে সবার নজর থাকবে, ওয়ার্ল্ড মুই থাই যে আছে তাদের নজর থাকবে। তারা আসলে আপনার কাছ থেকে কী প্রত্যাশা করে, আপনাকে নিয়ে তাদের ভাবনা কী, বা আপনি আসলে নিজেকে নিয়ে কী ভাবছেন, কোন জায়গায় যেতে চান, এই জিনিসগুলো যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। সো আমার ইচ্ছা আছে হচ্ছে আমার কোচ আরবিন্দ লালওয়ানি, ক্রুতং, এরা নেক্সটে হচ্ছে আমার কাজ হচ্ছে ট্রেনিং করা। তারা হচ্ছে আমার জন্য, তারাই বেটার বুঝবে, আমার জন্য বেটার ফাইট খুঁজে দিবে তারা। আমার কাছে শুধু ট্রেনিং করা এবং ফাইট করা। অ্যান্ড আমার ইচ্ছা যদি বলতে চাই, পার্সোনাল ইচ্ছা, তাহলে আমার ওয়ান চ্যাম্পিয়নশিপ, RWS, কিছু রাজা দামোদর স্টেডিয়াম, লুম্পিনী স্টেডিয়াম, এখানে আমার ফাইট করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা প্রত্যাশা করি আপনার ইচ্ছা পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন মোহাম্মদ রাশেদ, এবং তাকে আপনারা অনেকেই চেনেন অলরেডি। মুই থাই তিনি বাংলাদেশে পরিচিতির জন্য কাজ করছেন, খেলছেন নিজে, এবং এবারে তিনি এশিয়ান নাম্বার 1 হয়েছেন, এবং ভবিষ্যতে তার যে চিন্তাভাবনাগুলো সেগুলোও আমাদের সাথে শেয়ার করলেন। এবং মুই থাইটা কী সেটা কিন্তু একেবারে প্রথম দিকেই তিনি বলেছেন, এবং এটা আসলে যতখানি অর্থনৈতিকভাবে আমরা জানি যে আমাদের অ্যাথলিট যারা রয়েছেন, আমাদের খেলোয়াড়রা যারা রয়েছেন, তারা প্রফেশন হিসেবে খেলাকে বেছে নিতে ভয় পান, কারণ আমাদের দেশের প্রত্যেকটা ডিসিপ্লিনের অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু এই মুই থাইয়ের ভালো সম্ভাবনা রয়েছে, অলরেডি রাশেদ সেটা প্রুভ করেছেন। এর আগে শ্রীলঙ্কাতে তিনি পার্টিসিপেট করেছেন অ্যামেচারে, এবং দ্বিতীয়বারের মতো তিনি প্রফেশনাল মুই থাইতে পার্টিসিপেট করেছেন। এবং তিনি যেটা বলেছেন যে হ্যান্ডসাম, এখানে যে প্রাইজ মানি সেটা বেশ হ্যান্ডসাম, এবং তার পাশাপাশি নিজেকে ফিট রাখা, নিজের সেলফ ডিফেন্স, এইগুলোর প্রতি নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা, এই বিষয়গুলো তো রয়েছেই। নিশ্চয়ই রাশেদের হাত ধরে মুই থাই বাংলাদেশে অনেক দূরে এগিয়ে যাবে। এবং কিংস অ্যারেনা ঠিক পাশেই বসুন্ধরা স্পোর্টস সিটি, আপনারা জানেন প্রায় 350 বিঘা জায়গার উপরে বিশাল একটা স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠছে, তারই একটা অংশ এই জুলকান ইনডোর অ্যারেনা। এবং এটার ফ্যাসিলিটিস এত দুর্দান্ত, নিশ্চয়ই আপনারা আমাদের পুরো কন্টেন্টে সেটা দেখতে পাচ্ছেন, এবং আমরা নিশ্চয়ই হোপফুল হতে পারি এই অ্যারেনাকে নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.